ভরা পূর্ণিমার রাতে আবছায় সবকিছু অতি প্রাকৃত মনে হয়। মাঝরাতে নীরবতার মাঝে যেন ঘুমন্ত তবু জাগ্রত একটা শহর। এর মাঝে চেনা শহরের একটা পথ ধরে একটা নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। তার মাথার গায়ের ছাপা ফুলের চাদরটা নিয়ন বাতির হলুদ আলোয় কোন হিংস্র প্রাণীর খোলসের মতো লাগছে। খুব রহস্যময় ভাবে এই ছায়া মূর্তিটির কোনো ছায়া পড়ছে না। সে হেঁটে চলেছে একটা নির্জীব বস্তুর মতো ছন্দহীন শব্দহীন ভঙ্গিতে। হঠাৎ তার পেছনেই একটা ছায়ার আবির্ভাব হয়। মনে হচ্ছে যেন সেই নারী মূর্তির গায়ে জড়ানো চাদরের ভেতরেই সে আত্মগোপন করেছিল। হঠাৎ করেই সেই নারী মূর্তির গতি বাড়তে লাগলো। সে এবার প্রাণপণে ছুটছে, আর পেছনে ছুটছে সেই ছায়া। কিছু সময় পর তার একটা ছোট্ট গলির বাঁকে অদৃশ্য হয়ে গেল। কেমন একটা পিন পতন নীরবতা, আর তারপরে একটা রক্তহীন চিৎকার শোনা গেল। দূরে করুণ কণ্ঠে ডাকা বেওয়ারিশ কুকুরের হাঁক ডাক আর দূরপাল্লার একটা ভারী যানের শব্দে সে চিৎকারটা আরো ভয়ঙ্কর মনে হলো। কয়েক মিনিটের দীর্ঘ নিস্তব্ধতা কাটিয়ে গলির শেষ মাথা থেকে একটা ছায়ামূর্তি দেখা গেল, তার গায়ে জড়ানো সেই ছাপা ফুলের চাদরটা। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পুরনো ঢাকার অসংখ্য জোড়াগুলির কোনো একটায়। আর তার পেছনে পড়ে রইল একটা ক্ষত বিক্ষত লাশ। রাস্তার নিয়ন বাতির হলুদ আলো আর মায়াবী জ্যোৎস্নার আলো মিলে পুরো দৃশ্যটা কেমন আদি ভৌতিকতা সৃষ্টি করে রাখল। এ যেন এক চন্দ্রাহত সম্মোহন। রফিক, বডি পোস্টমর্টমে নেয়ার ব্যবস্থা করো, আর ওনার ফোনের লাস্ট 3 দিনের কল রেকর্ড আমার চাই। ওকে স্যার। আচ্ছা, ফেসবুক ভিডিওটা কখন আপ করা হয়? স্যার, আমাদের আইটি এক্সপার্ট বলছে এই পোস্টটা স্কেজুয়ালড করা ছিল। আচ্ছা, এটা কি কোনো পাবলিক পেজে ছিল? স্যার, এটা বারেট ল মেম্বারদের অফিসিয়াল পেজ। আনোয়ার সিদ্দিকী চিরকুমার, উনি এই পেজের অ্যাডমিন ছিলেন। ঠিক দুপুর 12টায় এটা স্কেজুয়াল করা ছিল। সে নিজেই ডেথ নোটটা পড়ে এবং ভিডিও করে। স্ক্রিন পুরো ব্ল্যাক ছিল। এটা আপলোড হওয়ার আরও 9 ঘন্টা পর ওনার মৃত্যু হয়। এটা কনফার্ম সুইসাইড স্যার। শোনো, তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত এই ধরনের কোনো মন্তব্য আমরা করতে পারি না রফিক। সরি স্যার, কিন্তু আমরা ভিকটিমের আশপাশের স্পটে কোনো মার্ডার উইপেন পাইনি। দরজার ভেতর থেকে লক করা ছিল। প্রত্যেকটা জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। উনি একা থাকতেন, অন্য কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। উনি নিজেই গলায় ফাঁসটা দিয়েছিলেন। এই ভিডিওটা যদি পেজে পোস্ট করা না হতো তাহলে হয়তো এই লাশটার কথা আরো 2-3 দিন পর সবাই জানতো। রফিক, আমার পোস্টমর্টেম রিপোর্টটা কাল সকালের মধ্যেই চাই। আর আমি খুব বেশি খুশি হব তুমি যদি তোমার উর্বর মস্তিষ্ক বেশি খাটানোর চেষ্টা না করো। হোমিসাইড ইনভেস্টিগেটর নিয়াজ হক স্পেশাল ব্রাঞ্চের তুখুর ইনভেস্টিগেটিং অফিসার। গত বছর এফবিআই থেকে একটা স্পেশাল ট্রেনিং করে এসেছে। হোমিসাইডের কাজ হচ্ছে হত্যা রহস্যের তদন্ত করা। আনোয়ার সিদ্দিকের মতো এমন হাই প্রোফাইল অ্যাডভোকেটের মৃত্যু এবং তার নিজ কণ্ঠে পড়া ডেথ নোট ভিডিও ফেসবুকে পাবলিক পোস্ট হওয়াটা উপর মহলে বেশ প্রভাব ফেলেছে। নিয়াজের সাবকনশিয়াস মাইন্ড বলছে আত্মহত্যা মনে হলেও এর পেছনের গল্পটা অন্যরকম। কি হতে পারে সে আসল সত্যটা? অনিন্দ, এবার আপনি কি দেখতে পাচ্ছেন? এই ঘরটাতে কি আছে? এটা ঘর না, এটা একটা বিশাল প্রান্তর। দিগন্ত বিস্তীর্ণ সবুজ ঘাস, ওই দূরে নীল আকাশ, আর একটা বড় গাছ। ঠিক তার পাশে বয়ে চলেছে একটা নদী। আকাশের মেঘগুলো কেমন ধূসর সবুজাভ। আর কিছু দেখতে পাচ্ছেন না? ওই যে দূর থেকে কেমন একটা মিষ্টি গন্ধ আসছে, নুপুরের শব্দ শোনা যায়। একটা লাল শাড়ি পরা মেয়ে আমার দিকে আসছে। মেয়েটা দেখতে কেমন? দেবীর মতো,
খুব খুব চেনা একটা মুখ, কিন্তু অচেনা লাগছে। অনিন্দ, আপনি ঠিক আছেন তো? সব কেমন যেন অন্ধকার হয়ে আসছে, সব ঘোলা হয়ে যাচ্ছে। আপনি শান্ত হন, আমরা এক্ষুনি ফিরে আসব। সব ধীরে ধীরে শব্দহীন হয়ে যাচ্ছে। আমরা ফিরে আসছি বাস্তব জগতে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমি কোথায় আছি? আপনি আমার চেম্বারে আছেন। এখন কেমন লাগছে অনিন্দ? মাথাটা কেমন ভারী হয়ে আছে। এই ট্যাবলেটটা খেয়ে নিন। ধরুন, এই নিন পানি। আমি ব্ল্যাক কফি দিতে বলছি, আপনার মাথা ধরাটা একদম চলে যাবে। আপনাকে যে ওষুধগুলো দিয়েছি ঠিকমতো খাচ্ছেন তো? জি, খাচ্ছি। কিন্তু কাল রাতে আমি কি করে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গেলাম, এটা তো বুঝতে পারছি না। আমি আপনাকে আরেকটা ঘুমের ওষুধ দিচ্ছি। আপনি 1 সপ্তাহ পর আবার আমার সাথে দেখা করবেন। আমি কি তাহলে আজকে চলে যাব? হ্যাঁ, আজ তাহলে আসুন। কোনো সমস্যা হলেই আমাকে যে কোনো সময় কল করবেন। হ্যালো, এক্সকিউজ মি, আমি না 707 নাম্বার রুমটা চাচ্ছিলাম। আপনি একা নিতে চান রুমটা? ও তো ডাবল বেডরুম। হ্যাঁ, আমি একাই। স্যার, আমাদের 8 নম্বর ফ্লোরে একটা ভিআইপি স্যুট আছে, রিভার সাইড ভিউ। সামনের ভিউটা সুন্দর, কিন্তু মানে? মানে এই রুমের ভিউটাও সুন্দর। আমার এক ফ্রেন্ড গত মাসে এখানে এসেছিল আর কি, ওর কাছ থেকে শুনেছি। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি আমাদের বয়কে আপনার সাথে দিয়ে দিচ্ছি, ও রুম দেখিয়ে দিবে। বাহ, একটু দূর থেকে পাহাড়ও দেখা যায়। পাহাড়? পাহাড় না, খুব সুন্দর দুটো পাহাড়। আরেকটু নিচে নামলে একটা খরস্রোতা নদী, গহীন, অনেক গহীন। স্যার, আপনি কি লেখক? সৌন্দর্যের সামনে আসলে আসলে মানুষ এমনিতেই কবি হয়ে যায় বোধহয়। মানে স্যার, হোটেল বয় এসে গেছে, ও আপনাকে রুমটা দেখিয়ে দেবে। পায়ে গেলেই আমাদের লিফট। থ্যাংক ইউ মিস। শ্রেয়া আমার নাম। ওয়াও, নামটা আপনার মতোই সুন্দর। ধন্যবাদ স্যার। আদিওস সেনোরিটা। রমিজ কবির, এটা তার ছদ্মনাম। আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চেনে রোমিও নামে। তাকে দেখে কেউ বলবে না এই সুদর্শন চেহারার পেছনে একটা ভয়ঙ্কর খুনি লুকিয়ে আছে। পেশে কন্ট্রাক্ট কিলার, পুলিশের হিট লিস্টে মোস্ট ওয়ান্টেড। জৈন্তা রিসোর্টের 707 নম্বর রুমটা সে নিয়েছে বিশেষ একটা কারণে। 706 নম্বর রুমে উঠেছেন বিশিষ্ট শিল্পপতি সালমান কাদের। একজন জনপ্রিয় অভিনেত্রীর সাথে গোপন সময় কাটাতে তার এখানে আসা। তার বিজনেস রাইভাল সায়াম মুক্তাদির 10 লাখ টাকার কন্ট্রাক্ট দিয়েছেন সালমান কাদেরের লাশ ফেলবার জন্য। ঠান্ডা মাথায় করলে মাত্র 1 মিনিটের ব্যাপার, ঠিক মাথার পেছনে গুলিটা করতে হবে। 707 নম্বর রুমের বেলকনের দেয়ালের ঠিক উল্টো দিকেই 706 নম্বর সুইটের ওয়াশরুম। ক্যালকুলেশন ঠিক থাকলে সাইলেন্সার লাগানো রিভলভারটা শুধু ক্লিক করলেই ভবলীলা সাঙ্গ হবে। পেকটা একটু বেশি হয়ে গেছে, মাথাটা কেমন ধরেছে। এই অহনা, তুমি কোথায়? কাজ শেষ আর চলে গেলে? কে ভয় পাও কেউ যদি জানতে পারে? টাকাও চাই আবার ভয়, মাল খালাস আর খেল খতম। সবে তো রাত 2টা, আরো খেলা বাকি সুন্দরী। আরে এ কি, বাথরুমের দরজাটা যেন কোন দিকে? এই যে, এই তো ডান দিকে। এই তো পেয়ে গেছি। আগে ট্যাঙ্কি ক্লিয়ার, তারপর বাকি কথা।
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? কাজ শেষ। এরা কি পুকুর নাকি? এই যে পুকুরে ঢুকে যায় কিন্তু পানি কই? আরে সালমান, এটা তো পুকুর না, এটা বাথটাব। অহনা, অহনা, তুমি কোথায়? চলে এসো চাঁদনি রাতে তোমার সাথে জল খেলি খেলি। এই তো পানি আসছে, কি ভালো লাগছে। কেলো অহনা নাকি? এ কি এত কিছু কি পড়েছ? এগুলো রেখে এসো সোনা। জল খেলি, জ্যোৎস্না স্নান সব হবে সালমান খাদির, কিন্তু সব ও পারে। এ কি আমরা, তোমার গলাটা অমন শোনাচ্ছে কেন? এ কি কি করছো তুমি? এগুলো ছাড়ো আমাকে। আমাকে পানির ভেতর কেন নিয়ে যাচ্ছ তুমি? আমি অহনা না, আমি তোর জমদূত। এই বাথটাবের পানির ভেতর তোর মাথাটা ডুবিয়ে ঠিক কপালের মাঝখানে গুলিটা করব। সাইলেন্সার লাগানো আছে, কোনো শব্দ হবে না। আহ, আহ, রফিক, পোস্টমর্টেম রিপোর্টটা কি হয়েছে? জি স্যার, এই যে রিপোর্টটা। রাত 2টা নাগাদ ভিকটিম আনোয়ার সিদ্দিকীর মৃত্যু হয়। স্যার, আমাদের ফিঙ্গারপ্রিন্ট টিম যে রিপোর্টটা দিয়েছে তাতে আনোয়ার সিদ্দিকী ছাড়া অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আচ্ছা, আইটি টিমকে যে ইনফোটা চেক করতে বলেছিলাম সেটা কি করা হয়েছে? জি স্যার, ইন্টারপোলের মাধ্যমে ফেসবুকের সাথে যোগাযোগ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে রিপোর্টটা পেয়ে যাব। ওটাই এখন একমাত্র ভরসা এই কেসটা নিয়ে। হ্যালো, হ্যাঁ সালাম সাহেব, জি বলেন। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছে? রাতের দিকে? আপনারা কখন জানতে পারেন? ঘন্টা খানেক আগে। আচ্ছা, বুঝতে পেরেছি, আমরা আসছি। স্যার, আমাদের এক্ষুনি সিলেটের দিকে রওনা দিতে হবে। হেডকোয়ার্টার থেকে কল ছিল, শিল্পপতি সালমান কাদের খুন হয়েছেন সিলেটের একটা রিসোর্টে। খুব সেন্সিটিভ ইস্যু। চার্টার্ড প্লেন বলা আছে, এখনই এয়ারপোর্টে যেতে হবে। ওকে, চলো। বন্দুকটা ওনার হাতে আছে, কিন্তু এটা ক্লিয়ার মার্ডার। স্যার, আর একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। বেডের পাশে একটা কফি মাগ থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর ওয়াশরুমে একটা লিপস্টিক পাওয়া গেছে। লিপস্টিকটা ফরেন্সিকে পাঠাও। ডিএনএ টেস্টে আমরা জানতে পারবো এখানে আর কে কে ছিল। হোটেলের ম্যানেজারকে ডাকো, আমার বোর্ডার লিস্টটা লাগবে। স্যার, ম্যানেজার ছুটিতে আছেন, আপাতত শ্রেয়া নামে একজন ইনচার্জে আছে, ওনাকে পাশের রুমে বসিয়ে রেখেছি। ঠিক আছে, বডিটা পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করো। কেমন আছেন শ্রেয়া? জি ভালো আছি। আপনি বসুন। জি, আচ্ছা, সালমান সাহেব এখানে কবে উঠেন? গত পরশু দুপুরবেলায়। উনি কি একাই এসেছিলেন? জি, একাই ছিলেন। ওনার সাথে কেউ দেখা করতে এসেছিল? না স্যার, আপনি শিওর? যদি এসে থাকে আমার সাথে দেখা হয়নি। গতকাল যেই বোর্ডাররা চেক ইন করেছিল তাদের এন্ট্রি লিস্টটা লাগবে আমার, আর এখানকার সব সিসিটিভি ফুটেজ আমার চাই। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যানেজার সাহেব কবে ফিরবেন? উনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, সেখানে তার একটা সার্জারি হবে, ফিরতে দেরি হবে। ঠিক আছে মিস শ্রেয়া, আপনি এখন যেতে পারেন।
আর আপাতত আমাদের ইনফর্ম না করে শহরের বাইরে যাবেন না। জি ঠিক আছে। রফিক, স্কেচ আর্টিস্টকে বলে রাখো কালকে যারা এখানে এন্ট্রি করেছিল তাদের মধ্যেই কেউ খুনি। প্রত্যেকের নাম এবং আইডি কার্ড চেক করো, তারপর মিস শ্রেয়াকে দিয়ে সম্ভাব্য খুনির একটা স্কেচ বানাতে বলো। ওকে স্যার। উফ, কি অসহ্য আলো! জানালাটা কে খুললো? কেউ লাগিয়ে দাও। দিচ্ছি লাগিয়ে, কিন্তু সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকলে কি হবে? তাহলে তো তুমি কখনো সুস্থ হতে পারবে না। আমি সুস্থ, এই কেবল আলোটা আমাকে খুব যন্ত্রণা দেয়। কেবল চাঁদের আলো প্রশান্তি দেয়, আর অমাবস্যার অন্ধকার একটা গুমট আধার থাকে, তাও সেখানে নিঃশ্বাস না যায়। আজ যে বাহিরে যেতেই হবে। আজ আধো চাঁদের আলো থাকবে রাতের আকাশ জুড়ে। যাব, নিশ্চয় যাব, যাব তো। চন্দ্রাহত সম্মোহন আমাকে ডাকছে। যাব 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 যাব। তবে অপেক্ষা কেন? হ্যালো, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না তো। হ্যাঁ বুঝলাম তো, সাবধানে থাকবো। এখন তো আসতে পারবো না, পুলিশ আমাকে শহরের বাইরে যেতে মানা করেছে। আচ্ছা মা, এখন আমি রাখি, অনেক রাত হয়েছে। তুমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি কালকে আবার কল দিব, ঠিক আছে? রাখলাম, বাই। মা যে কি খালি খালি টেনশন করে। আরে কিসের শব্দ ওটা? দেখ, ইলেকট্রিসিটি যাওয়ার আর সময় পেল না। ম্যাচটা যে কোথায় রেখেছি মনেই আসছে না। কে কে ওখানে? এই তো পেয়েছি কিচেন নাইফ। ওটা কিসের ছায়া? কথা বলছেন না কেন আপনি? কে আপনি? কাছে আসবেন না বলে দিচ্ছি, ভালো হবে না। ছাড়ুন আমাকে, কে আপনি? আমি রোমিও। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাগুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। আমি কোথায়? আমি নড়তে পারছি না কেন? বেশি নড়াচড়া করলে ব্যথা পাবে শ্রেয়া। সুন্দর কিছুতে আঘাত লাগলে আসলে আমি ঠিক নিতে পারি না। শুয়ে থাকো তো, তাকিয়ে দেখো, পঞ্চাদশীর চাঁদের মায়াবী আলোতে সব কিছু কেমন মায়াবী লাগছে। তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে শ্রেয়া। আপনি সেই লোকটা না? তার মানে খুনটা আপনি করেছিলেন? অফকোর্স, আমি সে। চিনতে পেরেছো তাহলে? এই চিনতে পারাটাই আসলে তোমার মৃত্যুর কারণ। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার মাকে দেখার কেউ নেই, প্লিজ আমাকে ছেড়ে দিন। এত সুন্দর একটা মেয়েকে মেরে ফেলতে আমার একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি বাধ্য। তোমার জন্য তাই এত সুন্দর একটা মৃত্যু রেখেছি। চাঁদের দিকে তাকিয়ে দেখো, কেমন এক মায়াবী সম্মোহন। কিছুক্ষণ পরেই আন্তনগরের ট্রেনটা আসবে আর নিমিষেই তুমি চলে যাবে ওপারে। তোমার ক্ষত বিক্ষত মাংসপিণ্ডে মেখে যাবে ট্রেন লাইনের চকচকে পাতগুলো। বিদায় শ্রেয়সী।
স্যার, একটা ব্যাড নিউজ আছে। শ্রেয়ার ট্রেনে কাটা লাশ আজ ভোরে রেল পুলিশ উদ্ধার করেছে। বডি মর্গে রয়েছে। আপনি বলে ঢাকায় পাঠানো হবে। মেয়েটির মা ছাড়া কেউ ছিল না, তাকে খবর দেওয়া হয়েছে। আচ্ছা, লিপস্টিকের ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট কি এসেছে? জি স্যার, ম্যাচ করে জানা গেছে এটা বিখ্যাত অভিনেত্রী অহন হাসানের। বুঝতে পেরেছি। স্যার, আইটি টিম ইন্টারপোল থেকে রিপোর্ট পেয়েছে। আনোয়ার সিদ্দিকীর মৃত্যুর আনুমানিক 10 মিনিট পর ফেসবুক পোস্টটি স্ক্যাজুয়াল করা হয়েছিল। আমি জানতাম। সিসিটিভি ফুটেজ রিপোর্ট যত দ্রুত সম্ভব আমার চাই। খুনির চেহারা শ্রেয়া চিনে ফেলেছিল বলেই তাকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, গেস্টদের এন্ট্রি বুক চেক করেছো? জি স্যার, তানভীর চৌধুরী বলে এক বাইং হাউস ওনারের আইডি কার্ড পাওয়া গেছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি সেটা ভুয়া। এই নামে কোনো বাইং হাউস নেই, ঠিকানা ভুল। ওনার ফোন আইডির ছবি দিয়েও খুঁজছি, কিন্তু ফেস ডিটেক্ট করছে না। করবার কথাও নয়। খুনি খুবই ধূর্ত। আপাতত স্পটে চলো, এরপর ঢাকায় ব্যাক করব। 3 দিনের ব্যবধানে 3টা খুন। খুব দ্রুত স্টেপ নিতে হবে। ওকে স্যার। স্বাভাবিকভাবে মানুষ সূর্যের আলোতে বাইরে বেরোতে পছন্দ করে, কিন্তু হেলিওফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সূর্যের আলোর ভয়ে বাইরেই বেরোতে চায় না। হেলিওফোবিয়া অদ্ভুত এক রোগ। রোগটা শারীরিকের চেয়ে অনেক বেশি মানসিক। দিনের আলোতে যা কিছু স্পষ্ট স্বাভাবিক মানুষের কাছে, তা হেলিওফোবিয়ায় আক্রান্ত মানুষের জন্য অসহ্য। তাদের কাছে রহস্যময় রাত সবচেয়ে বেশি পছন্দের। অনিন্দ তেমনই একজন মানুষ। অন্ধকার তার কাছে সবচেয়ে প্রিয়। চাঁদের আলোয় অন্ধকারের অপার সৌন্দর্য তাকে মোহগ্রস্ত করে। চাঁদের আলোয় সত্তা বিলীন হয় আর হয়ে যায় চন্দ্রাহত। একজন চন্দ্রাহত মানুষ কি পারে কাউকে সম্মোহন করতে? তার কি সম্মোহনের অসীম ক্ষমতা থাকে? কন্ট্রাক্ট কিলার রমিজ আর অনিন্দের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? হয়তো জানা যাবে গল্পের শেষে। কেমন আছেন অনিন্দ? জি ভালো আছি, কিন্তু কয়েকদিন ধরে ঘুমটা হয়নি। আজকে আপনার ওষুধটা পাল্টে দেব। আপনি কি ঢাকার বাইরে গিয়েছিলেন? হ্যাঁ। একা গিয়েছিলেন? না, আমি আর নন্দিনী গিয়েছিলাম। নন্দিনীর সাথে না আপনার ঝগড়া হয়েছিল? বন্ধুর সাথে কি বেশিক্ষণ ঝগড়া করে থাকা যায়? বন্ধু? আপনি তো বলেছিলেন সে আপনার স্ত্রী। স্ত্রী তো বন্ধুই হয়। আমাকে এই মানুষটাই শুধু বোঝে। ওকে, তাহলে আজকের সেশনটা শুরু করা যাক। চোখ বন্ধ করে এই চেয়ারে মাথা রাখুন। আচ্ছা। এবার জোরে জোরে শ্বাস নিন, আস্তে করে ছাড়ুন। ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। আস্তে আস্তে হারিয়ে যান মনের ভেতরের অতুল রাজ্যে। একটা অদেখা লুকোনো দরজা খুলে যাবে। আস্তে আস্তে সেটাতে ধাক্কা দিন। খুলে যাচ্ছে চোখের সামনের একটা জগৎ, আপনার মনের ভেতরের জগৎ। অনিন্দ, কি দেখতে পাচ্ছেন আপনি? একটা ঘোলাটে পথ, একটা রেল লাইন, চাঁদের আলো, অনেক চাঁদের আলো। একটা মেয়ে ঘুমিয়ে আছে। একটা দানব চলে এলো মেয়েটার গায়ের উপর দিয়ে। আহ, কি অসহ্য যন্ত্রণা হচ্ছে মেয়েটার। কি কি রক্ত, কত রক্ত! অনিন্দ, অনিন্দ, ফিরে আসুন। আপনি আপনার মনের জগৎ থেকে ফিরে আসুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ও মাই গড, পেশেন্টের এপিলেপসি হচ্ছে। করিমুল, এখন ইনজেকশনটা নিয়ে এসো। অনিন্দ, কিচ্ছু হবে না আপনার। ইনজেকশনটা দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। নন্দিনী, 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 তুমি কোথায়? আমাকে ধরো, আমি তলিয়ে যাচ্ছি অন্ধকারে। নন্দিনী, আমি আছি, আমি আপনার সাথেই আছি অনিন্দ।
কিচ্ছু হয়নি আপনার। হ্যালো, ডক্টর সারা জামান বলছেন? জি বলছি। আচ্ছা ডাক্তার, আপনি কি শ্রেয়া বলে কাউকে চেনেন? না, ঠিক মনে আসছে না। এরকম নামে তো আমার কোনো পেশেন্ট নেই, থাকলে অবশ্যই মনে থাকতো। আচ্ছা, তানভীর চৌধুরী নামে কাউকে কি চিনতে পারেন? এই নামটা একেবারেই অচেনা। আচ্ছা, আপনি কে বলুন তো, এত প্রশ্ন করছেন আমাকে? আমি হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে নিয়াজ হক বলছি। সিলেট মালিনীছড়া টি স্টেটের কাছে রেল লাইনের পাশে শ্রেয়া নামের একটি মেয়ের ট্রেনে কাটা লাশ পাওয়া গেছে। তার লাশের কাছেই আপনার ভিজিটিং কার্ডটি পাওয়া যায়। আচ্ছা, ডাক্তার, আপনাকে আমাদের হেডকোয়ার্টারে আসতে হবে কিছু আইডেন্টিফিকেশনের জন্য, আর আপনার পেশেন্ট এন্ট্রি লিস্টটাও লাগবে। ওকে অফিসার, আমি ঘন্টা খানেকের মধ্যে আসছি। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. ফ্রেডরিক মায়ার্স প্রথম টেলিপ্যাথি শব্দটি ব্যবহার করেন। টেলিপ্যাথি শব্দটি গ্রিক টেলি ও প্যাথিয়া শব্দ থেকে এসেছে। টেলি শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, আর প্যাথিয়া শব্দের অর্থ অনুভূতি। আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু কেউ একজন আপনার সব চিন্তা আর অনুভূতিকে প্রভাবিত করছে। অদৃশ্য এই সম্বন্ধকেই বলা হয়ে থাকে টেলিপ্যাথি। যদিও এই বিষয়টির বৈজ্ঞানিক ভিত্তি ততটা শক্ত নয়, তবুও প্যারাসাইকোলজির এই শাখাটিকে নিয়ে গবেষণার শেষ নেই। 1971 সালে অ্যাপোলো 14 চন্দ্র অভিযানের সময় টেলিপ্যাথিক গবেষণার সবচাইতে চাঞ্চল্যময় খবরটি প্রকাশিত হয়। সে সময় গুজব ছড়ায় যে অ্যাপোলো 14 নভোচারী ক্যাপ্টেন এডগার মিশেল চাঁদ থেকে ইএসপি সম্পর্কে একটি রহস্যজনক গবেষণা চালিয়েছে। বলা হয় তিনি চন্দ্রযান থেকে মোট 6 বার পৃথিবীর সাথে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ স্থাপন করেছিলেন, কিন্তু রহস্যজনকভাবে এই গবেষণার বিস্তারিত জানা যায়নি। বিজ্ঞানে সবকিছুর ব্যাখ্যা থাকে না, কিছু ঘটনা ব্যাখ্যাতীত। মানুষের মন আর মস্তিষ্কের বিচিত্র খেয়াল প্রকৃতির সবচেয়ে রহস্যময় অধ্যায়। অনিন্দা রোমেজের মধ্যে কি কোনো অদৃশ্য টেলিপ্যাথির যোগসূত্র আছে যা খুনের রহস্য সমাধান করবে? এই সন্ধেবেলা আবার কে আসলো? কে কে আপনি? জি, আমি অফিসার রফিক, হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে এসেছি। আপনার সাথে কিছু কথা ছিল। দেখুন, আমার শরীরটা বেশ খারাপ, 2 দিন ধরে শুটিংয়ে যাচ্ছি না। আপনি বরং কাল আসুন। ম্যাডাম, শিল্পপতি সালমান কাদির গত পরশু সিলেটে একটি রিসোর্টে খুন হয়েছেন। মার্ডার স্পট থেকে একটি লিপস্টিক পাওয়া গেছে যেটার ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে। আপনি যদি আমাকে কোঅপারেট না করেন সেক্ষেত্রে খামোখা একটা ঝামেলা হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক আছে, চলুন। আজ তবে জোছনা রাত, মায়াবী আলো ছেয়ে আছে চারিদিকে। এই আলোটাই প্রশান্তি। সেই মায়াবী আলোতে কি অদ্ভুত দেখাচ্ছিল মেয়েটার রক্ত মাখা মুখটা। কোন মেয়েটা? আমার মনের জগতের কালো দরজার ওপাশের জগতে আমি যা দেখতে পাই সেখানে আমি দেখতে পেয়েছিলাম। ডক্টর সারা আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। ওখানে তোমাকে যেতে হবে না, ওখানে গেলে তোমার খুব যন্ত্রণা হয়। আমার একটা ভয়ানক অসুখ আছে নন্দিনী, আমি সেখান থেকে মুক্তি চাই। আমি একটু ঘুমাতে চাই। মাঝে মাঝে মনে হয় কত সহস্র শতাব্দী ধরে আমি ঘুমাই না। ঘুমাতে গেলেই চাঁদের আলো মাখা ভয়ঙ্কর কিছু চোখের সামনে ভেসে ওঠে। ঘুমিয়ে গেলেই যে আমরা হারিয়ে যাব অনিন্দু, আমাদের তো ঘুমলে চলবে না। আমি মুক্তি চাই এখান থেকে।
আসবে, আসবে মুক্তি এই ভরা চাঁদের আলোয়। কেউ অপেক্ষা করছে চিরমুক্তির। সাহস আমাকে থ্রেট দেয় একটা ছাপোষা কন্ট্রাক্ট ক্লিনার। এত সাহস কোত্থেকে পায়? সব এভিডেন্স আছে আমার কাছে। পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে তোর নাম, রোমিও। জাস্ট একটা ফোন কল, জাস্ট একটা ফোন কল আর তুই শেষ। ধুর শালা, কি এটা? নেশা ধরছেই না। বিদেশি জিনিসও কি আজকাল ভেজাল হয়ে গেল নাকি? আরে ওটা কি? এ কি গাড়ির সামনে এসে পড়ছে? চোখে দেখোস না? মাঝরাতে কি বাংলা খায় রাস্তা পারস? ফকির নির্বলাগুলো মনে করে রাস্তা না, এটা বাড়ির ড্রয়িং রুম। কি সমস্যা? কি সমস্যাটা তো আমার না, আপনার সায়েম সাহেব। কে কে তুমি? আমি রোমিও। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। কি সুন্দর না কথাগুলো? আমার মতো খুন খারাপি করা লোক কখনো এমন ভাবে ভাবতেই পারে না। মেঘ বলেছে যাবো যাবো, হুমায়ুন আহমেদ স্যারের বই লেখা ছিল। স্যার কি সুন্দর কথা লিখেছেন। একদিন মরে যেতেই হবে, তাই সৃষ্টির সব কিছু অপার্থিব সুন্দর মনে হয়। আমাদের মৃত্যু না থাকলে কেমন হতো বলেন তো? প্রশ্নের খোরাক যোগায় খুব কথাগুলো। জীবনের ওপারে কোনো মৃত্যু নেই, কেবল আছে অনন্ত জীবন। রোমিও, তুমি যে টাকা চেয়েছো আমি সেটাই দিব। আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি 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 তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তুমি যা ইচ্ছে লিখে নাও, আমাকে যেতে দাও। যেতে নাহি দেব, তবু যেতে হয়, তবু চলে যায়। সবাইকে যেতে হবে, কারো সময় আগে, কারো সময় একটু পরে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার ছোট দুটো মেয়ে আছে, আমি না থাকলে ওদের কি হবে? আমাকে যেতে দাও, আমাকে মাফ করে দাও। হাজার কোটি কালো টাকার মালিক সায়েম মুক্তাদের আমার মতন এক পেশাদার খুনির কাছে জীবন ভিক্ষা চাইছে। আহারে জীবন, মরতে তো একদিন হবেই। তোমার মৃত্যুটা এভাবেই লেখা আছে, কি আর করার? না না, যাক, হাত পা বাঁধা শেষ। এই নাইলনের দড়ি ছেড়া সম্ভব না। এই স্কচ টেপটা মুখ বন্ধ করতে। আপনি না খুব বেশি চিৎকার করছেন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবার ম্যাচের কাঠি দিয়ে এই এক্সপ্লোশনটা হবে। আগুনে পুড়ে মরতে একটু কষ্ট বেশি হবে, বুঝলেন? তাহলে বিদায় সায়েম মুক্তাদির। গলে পড়ুক তোমার অন্ধকারের মুখোশ, তোমার গলিত পোড়া মাংসের গন্ধে মানুষের আর্তনাদ মিশে থাক। আপনি কি ওনাকে চিনতে পারছেন? তানভীর চৌধুরী, এক্সিকিউটিভ রেলিভেন্ট বাইং কর্পোরেটস। একে আমি কখনো দেখিনি, কিন্তু চেহারাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনার পেশেন্ট লিস্টে মাত্র 6 জন পেশেন্টের নাম এন্ট্রি করা হয়েছে। এরা সবাই আমার লাস্ট 6 মাসের পেশেন্ট। আমি একটা থিসিস পেপার নিয়ে কাজ করছি। এর আগে 2 বছর আমি নিউ ইয়র্কে ছিলাম MS করার জন্য। দেশে ফিরে এসেই আমি আমার থিসিস পেপারের জন্য রিসার্চ ওয়ার্ক করছি। এখানে পেশেন্টদের সব ডিটেলস আর হিস্ট্রি দেয়া আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার রিসার্চের বিষয়টা কি আমি জানতে পারি? ক্যাপগ্রেস ডেলিউশন এবং মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, মেডিকেল টার্ম, তাই নামগুলো বেশ কাঠখোট্টা মনে হবে আপনার। সেটা কোনো বিষয় না। রোগগুলো আসলে কি যদি বুঝিয়ে বলতেন? অবশ্যই, আমি যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি।
যেমন ধরুন ক্যাপ গ্রেস ডেলিউশন। এটা যাদের হয় তারা খুব কাছের একজন মানুষকে নিজের বন্ধু ভাবতে থাকে, কিন্তু বাস্তবে এটা একটা কাল্পনিক চরিত্র যার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই ধরনের মানসিক রোগীরা নানা ধরনের অপরাধ করে থাকে এবং সে বুঝতে পারে না সে এই কাজগুলো কিভাবে করছে। সে তার পাশের কাল্পনিক মানুষটাকে তার করা বিভিন্ন খারাপ কাজের জন্য দোষারোপ করতে থাকে, মনে হতে থাকে যেন তার কারণেই সে এই কাজটা করছে। এই রোগটা স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত যেই মানসিক রোগীরা থাকে তাদের সাথে খানিকটা মিলে যায়। এই কাল্পনিক চরিত্রকে বলা হয়ে থাকে ইমাজিনারি ফ্রেন্ড। আপনি কার্ট কোবেনের নাম শুনেছেন? অল্টারনেটিভ রকের পায়োনিয়ার, নির্ভানার ভোকাল। আপনি নির্ভানা লেখা আমার কফি মগ দেখে ভেবেছেন আই এম এ নির্ভানা ফ্যান? একটু বেশি ডিটেকটিভ বই পড়ার প্রভাব, যদিও আমি সাইকিয়াট্রিস্ট। যাই হোক, কার্ট কোবেনের মৃত্যু নিয়ে অনেক বিতর্ক কিন্তু আছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। তার একটা ইমাজিনারি ফ্রেন্ড ছিল যার নাম ছিল বুদ্ধা। তার রহস্যময় মৃত্যুর অন্যতম কারণ ছিল তার এই কাল্পনিক বন্ধু। ও, আর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার? ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এটা অসম্ভব বিরল ধরনের একটা মানসিক রোগ। এই মানসিক রোগটা যাদের হয় তাদের আচরণগুলোকে আপনি বিভিন্ন ভাগে ভাগ করতে পারেন। ব্যাপারটা ঠিক এরকম যে একজন মানুষের ভেতরেই অনেকগুলো মানুষের বসবাস। এরা কখনো একটা ছোট্ট শিশুর মতো আচরণ করে, কখনো একজন নারী, কখনো একজন পুরুষ। তাদের মানসিক অবস্থা এক এক সময় এক এক রকমের হয়ে থাকে, কখনো শান্ত, কখনো সহজ সরল, কখনো ভয়ঙ্কর ভায়োলেন্ট আচরণ করে ওরা। এবং সে যখন এক একটা চরিত্রের মধ্যে থাকে তার আরেকটা সত্তা সম্পর্কে সে কিছুই জানে না। সে একেবারে ভুলে যায় কিছুক্ষণ আগে কি ভয়ঙ্কর একটা অপরাধ সে করেছে, কারণ তার কিছুই মনে থাকে না। ছোটবেলায় যাদের ভয়ানক ধরনের মানসিক বা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তখন তারা নিজেদের সেলফ ডিফেন্সের জন্য ধীরে ধীরে এরকম একটা মেন্টাল কন্ডিশনে চলে যায়। এই কেসের স্টাডিতে সবচেয়ে আলোচিত যে ঘটনাটা সাইকোলজিতে জানা যায় সেটা হচ্ছে 1970 সালে। সে সময় যুক্তরাষ্ট্রে বিলি মিলিগান নামের এক ধর্ষককে আটক করা হয়। দেখা যায় একই ব্যক্তির মধ্যে 24 জন ব্যক্তিত্বের বসবাস। ভেরি ইন্টারেস্টিং। সারা, ও আই এম সরি, আপনাকে নাম ধরে ডেকে ফেললাম। ইটস ওকে অফিসার। আচ্ছা, আপনার এই 6 জন পেশেন্টের সবার কি এই সমস্যাগুলো রয়েছে? ইমাজিনারি ফ্রেন্ড সবারই আছে, কিন্তু ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার আছে কেবল 2 জনের। 14 বছরের একটা মেয়ে আর 27 বছরের এক যুবক। মেয়েটার কেসটা খুব অদ্ভুত। মেয়েটা খুব ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে তার মা আর বড় বোনকে হারায়। বছর 2 আগে বাবাকেও হারানোর পর থেকে ওর মধ্যে একটা অদ্ভুত ধরনের সমস্যা দেখা যায়। সে একই সময় একই সাথে কখনো তার মা, কখনো তার বোনের ব্যক্তিত্বে চলে যায়। একবার সে তার মায়ের মতো আচরণ করে, কখনো তার বোনের মতো। নিজের সত্তায় যখন সে ফিরে আসে তার কিছুই মনে থাকে না। আর সেই যুবকটি? ওর নাম অনিন্দ। ছেলেটা এতিমখানায় বড় হয়েছে। বয়স যখন 12 বছর, এতিমখানায় একটা স্টাফকে খুন করে সে পালিয়ে যায়। আদালত সেটা প্রমাণ করতে পারেনি, তাই তাকে কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়। সেখানে 8 বছর থাকার পর সে বের হয়। কিশোর সংশোধন কেন্দ্রে খুব ভালো আচরণের জন্য সবাই ওকে খুব পছন্দ করত। সে ওখানকার স্কুলে লেখাপড়াও করে। বের হবার পর সেখানকার এক শিক্ষকের কল্যাণে সে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং খুব ভালো রেজাল্ট করে। একদিন বিশ্ববিদ্যালয়ে খুব ধরপাকড় চলছিল। এর মধ্যে একদিন ছেলেটা নিরুদ্দেশ হয়ে যায়। প্রায় 2 বছর পর সে ফিরে আসে। এই 2 বছর সে কোথায় ছিল, কি করছিল, ওর কিচ্ছু মনে নেই। বছরখানেক পর একটা বুকশপ ক্যাফেতে কাজ করা শুরু করে। ওখানে গিয়ে আমার সাথে ওর পরিচয়। 12 বছরের একটা ছেলে খুন করেছে, কারণটা কি জানতে পেরেছিলেন? না, আমি ওর সাথে অনেকগুলো সিটিং দিয়েছি, কিন্তু এ বিষয়টাতে গেলেই ও মেন্টাল ট্রমার মধ্যে চলে যায়, যেটা আসলে লাইফ রিস্ক হয়ে যায়। ও আচ্ছা, ওনার সাথে কি কোনোভাবে দেখা করা সম্ভব? ওর আগামীকাল সন্ধ্যার পর আমার সাথে একটা সেশন আছে। আপনি চাইলে আসতে পারেন, কিন্তু আপনি পাশের ঘরে থাকবেন। ওর রেসপন্স বুঝে আপনার সাথে আমি ওর দেখা করিয়ে দিব। আর রিসার্চের শেষের দিকে কাজ চলছে। উল্টোপাল্টা কিছু হলে এটা অনিন্দের জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে যাবে। ওকে মিস সারা, আমি বিষয়টা মাথায় রাখবো। হ্যালো
স্যার অহনা হাসানকে আনা হয়েছে। ওকে, গুড। আমি আসছি। ওকে স্যার। ওকে ডক্টর, কাল সন্ধ্যায় আপনার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখছি, অনিন্দ হ্যালিওফোবিক, খুব তীব্র আলো সে সহ্য করতে পারে না, তাই ওর হিপনোটাইজেশন মৃদু আলোতে করে থাকি। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব, আর আসার আগে আপনাকে কল করব। ওকে অফিসার, আজকে তাহলে আমি আসি। শুভ সন্ধ্যা মিস অহনা, কেমন আছেন? জি ভালো আছি। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। জি ধন্যবাদ। তো আপনি কি নেবেন, চা, কফি নাকি কোল্ড ড্রিঙ্কস? না, আমি আসলে কিছু নেব না। আমাকে কেন ডেকেছেন সেটা যদি... সেটা নিশ্চয়ই আপনি জানেন। দেখুন, আমি খুনের সাথে জড়িত নেই, আমি জানি না। মিস অহনা, সালমান কাদিরের সাথে ওই দিন সন্ধ্যায় আপনি দেখা করতে আসেন। রিসোর্টের পেছনের দিকের একটা পাহাড়ি রাস্তা ধরে আপনি আসেন। আপনি বোরকা পরে এসেছিলেন। সালমান কাদিরের লোক আপনাকে গোপনে 706 নম্বর রুমে পৌঁছে দেয়। সবই ঠিক ছিল, কিন্তু মাঝরাতে আপনি সালমান কাদিরকে কিছু না জানিয়েই বের হয়ে যান। আপনি ফায়ার এক্সিট দিয়ে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা আপনি দেখতে পাননি। আর আপনি তাড়াহুড়োয় বের হবার সময় মুখ ঢাকতে ভুলে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়েই আমরা আপনাকে দেখতে পাই। এই নিন, আপনি নিজেই দেখুন। প্লিজ প্লিজ আপনি বিশ্বাস করুন, আমি এই খুনের সাথে জড়িত নই। আমি কিছুই করিনি। এই কথা যদি কেউ জানতে পারে, আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। আমি এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাবো না। প্লিজ আপনি বিশ্বাস করুন। আরে আপনার ভয় পাবার কিছু নেই। আপনি আমাদের সহযোগিতা করলেই আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি ছাড়া সেখানে আর কেউ কি ছিল, বা আপনার সাথে দেখা হয়েছিল? না, আমি আসলে কাউকে দেখিনি, কিন্তু ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা লেগেছে। তার চেহারা কি আপনার মনে আছে? না, অন্ধকারে আমি আসলে কিছু খেয়াল করতে পারিনি, তবে কালো পোশাক পরা ছিল। সালমান কাদিরের কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? তার তো অনেক শত্রু ছিল, তবে বেশ কদিন আগে একবার আমার সামনে একটা কল আসে। আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আনোয়ার সিদ্দিকীর লোক তাকে হুমকি দিচ্ছিল। আচ্ছা, ঠিক আছে মিস অহনা, আপনি এখন যেতে পারেন। তবে প্রয়োজন হলে আপনাকে আবার ডাকা হবে। আপনি শহরের বাইরে কোথাও গেলে অবশ্যই আমাকে জানাবেন। এই নিন, এটা আমার কার্ড। অনেক ধন্যবাদ আপনাকে। সরি স্যার, পারমিশন না নিয়েই চলে এলাম। মাত্র হাতিরঝিল থানা থেকে ফোন এসেছে। ওখানে একটা পোড়া গাড়ি পাওয়া গেছে, ভেতরে একটা ডেড বডি রয়েছে। এমনভাবে পুড়ে গেছে, হাড় ছাড়া কিছুই বাকি নেই। গাড়িটা আনোয়ার সিদ্দিকের, বাংলাদেশের বিখ্যাত এক কোটিপতির। উপরমহল থেকে কেসটা আমাদের কাছে হ্যান্ড ওভার করতে বলা হয়েছে। ও নো, একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। ইটস গেটিং ওভার নার্ভস। চলো স্পটে যাওয়া যাক। গাড়িতে রাখা ডিজেলেই আগুনটা ধরেছে। ইঞ্জিনের ভেতর একটা হ্যান্ডমেড বোম সেট করা ছিল। বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দাও। সব ঘটনাগুলোয় একটা বিষয়ে মিল আছে, সবগুলো খুন হয়েছে রাতের বেলা। রফিক, তুমি এক্ষুনি গুগলে লুনার ক্যালেন্ডারটা চেক করো, শেষ অমাবস্যা কবে ছিল। ওকে স্যার। স্যার, আরো 15 দিন আগে সিদ্দিক বাজারের বাতিল জিনিসের দোকানের সামনে বেওয়ারিশ লাশটা পাওয়া যায়, ঠিক পূর্ণিমা ছিল সেদিন। তার সপ্তাহখানেক পরেই খুন হয় আনোয়ার সিদ্দিকী, তারপরেই সালমান কাদির। শ্রেয়া আর সাইম মুক্তাদির সবগুলো খুন চাঁদের আলোয়। কাকতালীয় নাকি ছকে বাঁধা খুন? স্যার, এখন কি করব? প্রত্যেকটা খুনের সব ইনফো মিলিয়ে একটা রিপোর্ট তৈরি করো, যত তাড়াতাড়ি সম্ভব। আমি এখন একটু বাসায় যাব,
আমাকে কেউ বিরক্ত করবে না। ওকে স্যার। হিপনোটিজম কিংবা সম্মোহন বিদ্যা মানুষকে ঘোরের মধ্যে রেখে সম্পূর্ণ একটা ভিন্ন জগতে নিয়ে যাওয়া এক অদ্ভুত জিনিস। আপনি তখন এমন এক জগতে চলে যাবেন যে আপনি শুধু তাই দেখবেন বা অনুভব করবেন যে আপনাকে দেখতে বলা হবে। অবচেতন মনে আপনি এতটাই প্রভাবিত হবেন যে আপনাকে যা বলা হবে আপনি তাই করতে বাধ্য হবেন। অনিন্দের স্প্লিট পার্সোনালিটির মধ্যে কি লুকিয়ে আছে রমিজ, নাকি কন্ট্রাক্ট কিলার রমিজের আলাদা সত্তা? কেমন আছেন অনিন্দ? আগের চেয়ে ভালো আছি। আরে আপনার আঙুলে কি হয়েছে? একা থাকি তো, চা বানাতে গিয়ে পুড়ে গেছে। একা কেন? নন্দিনী কোথায়? আমার সাথে অভিমান করে কাল বের হয়েছে, বললো এক বান্ধবীর বাসায় থাকবে। বুঝতে পারলাম। চলেন তাহলে আপনার মনের ভেতর থেকে একটু ঘুরে আসা যাক, দেখি আপনার মনটা ভালো আছে কিনা। ওকে ডক্টর। অনিন্দ, শুয়ে পড়ুন এই চেয়ারটাতে হেলান দিয়ে। এই পেন্ডুলামটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। আজ আমরা অনেকখানি গভীরে যাব। আজ আপনার এই দরজাটা আমরা পুরোপুরি খুলে দেব। আস্তে আস্তে নিঃশ্বাস নিন। আপনার চোখের পাতা বন্ধ হয়ে আসছে, ঘুম আপনাকে আচ্ছন্ন করছে। আপনি চলে যাচ্ছেন ঘোলাটে আবছা আধারের এক রাজ্যে। আপনার নিঃশ্বাস ভারী হচ্ছে। অনিন্দ, আপনি দরজাটা দেখতে পাচ্ছেন? খুলে দিন দরজা। কি দেখা যায়? একটা আলো মাখা পথ, একটা গাড়ি ছুটে যাচ্ছে, ভেতর একটা মানুষ। গাড়িটা থামলো, সামনে একটা মানুষ, তারপর অনেক আগুন। সবকিছু জ্বলছে, কি অসহ্য! এ কি নন্দিনী, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়। না না, তুমি ওখানে যাবে না, নিচে পড়ে যাবে তুমি। আর যেও না। না অনিন্দ, অনিন্দ, নন্দিনী যেও না। আমরা ফিরে আসছি আবার আমাদের জগতে। চোখ খুলুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। করিমুল্লাহ, তাড়াতাড়ি ইনজেকশনটা নিয়ে এসো। আচ্ছা, ওনার জ্ঞান ফিরতে কতক্ষণ লাগতে পারে? খুব বেশিক্ষণ না। এটা স্নায়ুর শিথিলকারী একটা নার্ভ রিল্যাক্সেন। পেশেন্ট হিপনোটাইজ অবস্থায় খুব বেশি যদি ভায়োলেন্ট হয়ে যায় তখন আমরা ইনজেকশনটা দিই। ও, উনি কোথায় থাকেন আপনি কি জানেন? যে বুকশপে সে কাজ করে তার ঠিক 8 তলায় একটা চিলেকোঠা আছে, ওখানেই থাকে। ধানমন্ডি 8 নম্বর রোডে পারমিতা বুক ক্যাফে। ওকে। অনিন্দর জ্ঞান ফিরেছে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। অনিন্দ, এখন একটু ভালো লাগছে আপনার? ও পড়ে যাচ্ছিল, ও পড়ে যাচ্ছিল ডক্টর। শান্ত হন, কিচ্ছু হয়নি। অনিন্দ, উনি আমার বন্ধু নিয়াজ। অনিন্দ, খুব ভালো লাগছে আপনার সাথে কথা হয়ে। আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি, নন্দিনীর জন্য খুব চিন্তা হচ্ছে। আপনি বরং বাসায় চলে যান, নন্দিনী হয়তো এতক্ষণে ফিরে এসছে। আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে বাসায় পৌঁছে দেবে। না, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি। ওনার চোখের সাথে একজনের খুব মিল। আপনি কার কথা বলছেন? জয়ন্তা রিসোর্টে যেদিন সালমান কাদির খুন হয় সেদিন হোটেল এন্ট্রি বুকে তানভীর বলে একজন এন্ট্রি করেছিল। তার যে ভুয়া ফটো আইডি পাওয়া যায়, সেই লোকটার চোখ আর অনিন্দর চোখ একই রকম।
শুধু রংটা ভিন্ন। আপনি কি অনিন্দকে সন্দেহ করছেন? এটা শুধু একটা হাইপোথিসিস মাত্র। তদন্তের স্বার্থে আমাদের অনেক কিছু ভেবে নিতে হয়। আশা করছি আপনার তদন্তে আমি খানিকটা হলেও সহযোগিতা করতে পেরেছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজ তাহলে আসি, প্রয়োজন হলে আপনাকে ফোন করব। এনি টাইম। জি স্যার। ধানমন্ডির 8 নম্বর রোডে পারমিতা বুক ক্যাফেতে এক্ষুনি নজরদারির ব্যবস্থা করো। একজনকে ফলো করতে হবে। ওকে স্যার। হোমিসাইড হেডকোয়ার্টার থেকে ফেরার পরেই অহনা খুব অস্বস্তিতে পড়েছে। তার কিছুই ভালো লাগছে না। মাথাটা ঠান্ডা করবার জন্য 2 শট টাকিলা পাঁচ খেয়েছে। স্নায়ু স্থির হওয়া এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। এই লোকটার সাথে মাঝরাতে রিসর্ট থেকে বের হওয়ার সময় ধাক্কা লেগেছিল। সেই মনে হচ্ছে সালমানকে খুন করেছে। সেই চোখটা ভোলার নয়, কেমন ঝিলিক দিচ্ছিল, কেমন খুনে দৃষ্টি। সেই রাতের পর থেকে এক ফোঁটা ঘুমোতে পারেনি। এমন একটা অশনি যেন ভর করেছে আজকের রাতটায়ও। ফ্ল্যাটের সব কটা দরজা জানলা বন্ধ করেছে। মেইন গেটের সিকিউরিটি অ্যালার্ট 2 বার চেক করেছে। ফ্ল্যাটের দারোয়ানকে বলা আছে কেউ আসতে যাতে বলা হয় সে বাসায় নেই। তারপরেও কি এক অজানা ভয় তাকে জেগে বসেছে। কিছু একটা অশুভ হবে, কোনো একটা কালো ছায়া আছে আশেপাশে। একটু ঘুমোতে চাই। সেই রাত 12টা থেকে দেয়ালের দিকে তাকিয়ে আছি। রাত 2টো বেজে গেল। সেই যে দুপুরের পর কিছু খাওয়া হয়নি, হয়তো সেই কারণেই ঘুমটা আসছে না। দেখি ফ্রিজে কি আছে। ওয়াও, বাটারস্কচ আইসক্রিম অ্যান্ড রেড ভেলভেট কেক। ডেজার্ট ক্যান পুল অফ ইয়োর মাইন্ড। কেকটা কিন্তু দারুণ। ডলসিভিটা রেড ভেলভেট কেক ইজ দ্য বেস্ট। কিসের আওয়াজ এটা? কে কে ওখানে? ইস, লোডশেডিং আর সময় পেল না। উফ, কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। জেনারেটর চালু হতে এত সময় কেন লাগছে? এটা কিসের আওয়াজ? কে কে ওখানে? আমি রোমিও। আমি কোথায়? তুমি রয়েছো তোমার সুদৃশ্য স্নান ঘরে। এটাকে বলা হয় বাথটাব। এখানে বসেই তোমার বন্য ঝর্ণার মতো সুন্দর দেহে জলের ধারা বয়। কে আপনি? কে আপনি? কি চান আমার কাছে? কে আপনি? চাইতে নয়, আমি নিতে এসেছি। বুঝে তোমার জীবনের ব্যাপ্তিকাল, সেটার সমাপ্তি করতে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না প্লিজ। মরিতে চাহি না এ সুন্দর ভুবনে, তবু চলে যেতে হয়, তবু চলে যায়। আপনার হাতে ছুরি কেন? এটা কি করাত? কি এসব? কি করতে চাইছেন আপনি? মানুষের মাংস বেশ কষ্ট হয় জানেন তো, কাটতে কাটতে বেশ সময় লাগে। যদিও আপনার কাব্যিক দেহে ছুরি চালাতে একটু তো খারাপ লাগবেই। কি কি বলছেন আপনি এসব? বিশ্বাস করুন, খুব ছোট ছোট টুকরা করব। প্রথমে গলা, তারপরে 2টা হাত, তারপরে পা। মাঝের অংশটা একটু ঝামেলা, কিন্তু অভ্যেস আছে, সমস্যা হবে না। ওই যে দেখছেন বড় গ্যালানটা, ওটা হচ্ছে অ্যাসিড। বিখ্যাত হবার জন্য বহু পুরুষের ভোগ করা এই দেহের ছোট ছোট টুকরোগুলোতে অ্যাসিড ঢেলে দেব। নিমেষেই সব উধাও হয়ে যাবে, কেউ খুঁজেই পাবে না। না না না, প্লিজ ছেড়ে দিন। আর 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 এটা হচ্ছে অ্যামোনিয়া, রক্তের দাগ মোছার জন্য। না না, প্লিজ না, প্লিজ। বিদায় সুন্দরী, দেখা হবে মরণের ওপারে। জি স্যার। কি অবস্থা? কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে কি?
না স্যার, চিলেকোঠার বাড়িতে এখনো আলো জ্বলেনি। সম্ভবত বাসায় কেউ নেই। আমি একজনকে উপরে পাঠিয়েছিলাম ছদ্মবেশে খবর নেওয়ার জন্য। এখানে যে থাকে সে নাকি কাল রাতে বের হয়েছে, এখনো ফেরেনি। ঠিক আছে, তোমরা ওখানেই থাকো। অহনা হাসানের সাথে কাল সকালে আরেকবার দেখা করতে হবে। ওকে স্যার। কি ব্যাপার, দরজা খুলছে না কেন? জি স্যার, ফোন রিং হচ্ছে, কেউ ধরছে না। দারোয়ান বলল উনি কাল সন্ধ্যায় আসার পর আর বের হননি। ঘুমোচ্ছে কিনা। ম্যানেজারের কাছ থেকে ফ্ল্যাটের ডুপ্লিকেট মাস্টার কি নিয়ে এসো। আমার কাছে বিষয়টা অন্যরকম মনে হচ্ছে। ওকে স্যার। দরজা জানালা সব বন্ধ করা। মিস অহনা, মিস অহনা। কেউ সাড়া দিচ্ছে না। ড্রয়িং রুম, ডাইনিং রুম, কোথাও কেউ নেই। স্যার, বারান্দার বেডরুমেও তো কেউ নাই। কোথায় গেল? কিরকম একটা টক আর ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি পাচ্ছ রফিক? খুব সম্ভবত ওয়াশরুম থেকে আসছে। এটা তো মেয়েদের নাইটি, কিন্তু অহনা কোথায়? স্যার, বারান্দায় কোনো গ্রিল ছিল না। পাশের কার্নিশটা অনেক চওড়া। সে কি এখান দিয়ে নেমে গেছে? ও মাই গড, এটা সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়ার গন্ধ। খুব সম্ভবত অহনা হাসানের মৃতদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছে। কি বলছেন স্যার? এটাই ঘটেছে। এখনই ফরেনসিক টিমকে এখানে আসতে বলো। আর তুমি আমার সাথে চলো ধানমন্ডি 8 নম্বর পারমিতা বুক ক্যাফের উপরের চিলেকোঠায়, যেখানে অনিন্দ থাকে। ওকে স্যার। পারমিতা বুক ক্যাফের 8 তলায় চিলেকোঠার ছোট্ট একটা ঘরে থাকে অনিন্দ। তীব্র আলো সহ্য করতে পারে না বলে পুরো ঘরে জানালা ভারী পর্দায় ঢাকা। জানালাগুলো পুরনো পত্রিকার আঠা দিয়ে লাগিয়ে অন্ধকার করে রাখা হয়েছে। একটা সাদা দেয়ালে পেন্সিল আর রঙিন চক দিয়ে বিচিত্র সব নকশা করা। বেশিরভাগই ভয়ার্থ মানুষের মুখ, কোনোটায় আবার ধারালো অস্ত্র, ফাঁসির দড়ি, ম্যাচের কাঠি, ঠিক যেন কোনো বিমূর্ত শিল্পীর আঁকা সুরিয়ালিস্টিক চিত্রকর্ম। একটা রকিং চেয়ার, শীতল পাটি বিছানো বিছানা, একটা লোহার ট্রাঙ্ক আর কিছু এলোমেলো পেপার কাটিং, পেন্সিল, কলম, কাগজ ছড়িয়ে রাখা আছে। এক কোণে একটা হ্যারিকেন আর বড় বড় কিছু মোমবাতি। কেমন গুমোট একটা পরিবেশ। অনিন্দর মনের ভেতরের জগতের এক রহস্যময় প্রতিচ্ছবি যেন এ ঘর। পুরোনো দিনের 2 পাল্লার দরজা সহজেই খুলে গেল স্যার। অনিন্দ আলো সহ্য করতে পারে না, তাই সবকিছু ঢেকে রেখেছে। পর্দাগুলো সব খুলে দাও। জানালা থেকে পেপারগুলো খুলে ফেলো। ওকে স্যার। কেরোসিন আর সেন্টেড মোমবাতির গন্ধ। রফিক, এই ট্রাঙ্কের তালাটা ভেঙে ফেলো। স্যার, কালো রঙের শার্ট, প্যান্ট, জ্যাকেট। এটা খুব সম্ভবত। এটা চোখের লেন্স সলিউশন, হেজেল ব্রাউন কালার। চশমা পরে থাকলে এটা অন্যরকম দেখায়। স্যার, তার মানে তানভীর চৌধুরী নামে যে ফটো আইডি পেয়েছি জৈন্তা রিসোর্টে, তার চোখের রং এমন, অর্থাৎ সে এই লেন্স পরেছিল। স্যার, পেপার কাটিং আরো 6 মাস আগে শিরোনাম, মাফিয়া আন্ডারগ্রাউন্ডের অধিপত্য নিয়ে 2 গডফাদারের যুদ্ধ, সালমান কাদির বনাম সায়েম মুক্তাদির। রফিক, এই কালো প্লাস্টিকে মোড়ানো জিনিসটা বের করো তো। .45 সাইলেন্সার স্প্রিংফিল্ড পিস্তল, রাশিয়ান জিনিস। সালমানের খুন এটা দিয়েই করা হয়েছিল। স্যার, রামকৃষ্ণ মিশনের কেমিক্যালের দোকানের একটা রিসিট। 3 দিন আগে সেখান থেকে সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া কেনা হয়েছে। আর স্যার, এই বইটা দ্য আর্ট অফ হিপনোসিস,
মাস্টারিং বেসিক টেকনিক বাই সি রয় হান্টার। অ্যাডভোকেট আনোয়ার সিদ্দিকীকে হিপনোটাইজ করে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। স্যার তার মানে অনিন্দই সব খুন করেছে? অনিন্দ নয়, ওর নাম রমিজ কবির। আন্ডারওয়ার্ল্ডের সবাই ওকে চেনে রোমিও নামে। ওর বিরুদ্ধে মোট 15টা খুনের মামলা রয়েছে। পুলিশের হিট লিস্টে আছে অনেক দিন ধরে, কিন্তু ওর কোনো ছবি কারো কাছে ছিল না। তোমাকে একটা ছবি মেইল করছি। গতকাল ডাক্তার সারা জামানের চেম্বারে অনিন্দর ছবি তুলেছিলাম, আর এই ফটো আইডির ছবি। তুমি প্রত্যেকটা লোকাল থানায় এই ছবি পাঠিয়ে ইনফর্ম করে দাও, চেক পোস্টে পাঠিয়ে দাও, জাতীয় সব দৈনিক আর অনলাইন পত্রিকায় এই ছবি দিয়ে দাও। আই ওয়ান্ট হিম অ্যালাইভ। ওকে স্যার। কে কে ওখানে? লুকিয়ে আছেন কেন? বেরিয়ে আসুন। আমি লুকাই না, আমার ভেতরে ওরা লুকিয়ে থাকে। ওরা কারা? ওরা চরিত্র। ওরা তোমার কাছে কাল্পনিক, আমার কাছে বাস্তবের চেয়েও সত্য চরিত্র। কে কে আপনি? আমি রোমিও। না না, কি দেখলাম এটা? এই চেহারাটা এত চেনা চেনা কেন লাগছিল? সকাল 9টায় বেজে গেছে, এতক্ষণ ঘুমিয়েছি, মাথাটা খুব ধরেছে। ফ্রেশ হয়ে 1 কাপ ব্ল্যাক কফি দরকার। এখন একটু ভালো লাগছে। হ্যাঁ অনিন্দ, বলুন কেমন আছেন? এত সকালে আপনি? জি ভালো আছি। আজ তো ছুটির দিন, আপনি নিশ্চয়ই ফ্রি আছেন। আপনার সাথে আমার একটু কথা ছিল, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? এখন সময় যাচ্ছেন? যদি এখন বলেন আমি চলে আসতে পারি। এক্ষুনি? আসলে আমি এটা বলে যেতে চাই কারণ মনে হচ্ছে আমি চিরকালের জন্য ঘুমিয়ে যাব। শেষবার ঘুমোবার আগে আপনাকে কথাটা বলা দরকার। কি বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আসুন আপনি। আপনি একটু কষ্ট করে বাসা থেকে বের হয়ে গলির মোড়ে সেক্টর 7-এ আসুন, আমি সেখানে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যে আসছি। এই রিক্সা, এখানেই থামাও। এই নাও 10 টাকা। এখানেই তো থাকতে বলেছিল। একটা ফোন করি। আমি চলে এসেছি ডক্টর। আরে আপনি গাড়িতে? ইয়েলো ক্যাব? লাইব্রেরির অন্ধকার স্টোর রুমে কাজ করা ছাড়াও সপ্তাহে 3 দিন আমি রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত ক্যাব চালাই। আজ আপনার আলোতে সমস্যা হচ্ছে না? আপনার চিকিৎসায় আমি অনেকটা ভালোর পথে, ফোবিয়াটা কাটিয়ে উঠেছি। আচ্ছা, আপনি যেন কি বলবেন আমাকে? গাড়িতে উঠুন, বলছি। ওকে। আমরা কোথায় যাচ্ছি? দেখা যাক কোথায় যাওয়া যায়। এমন অস্বস্তি কেন লাগছে? আজকে অনিন্দকে কেমন অন্যরকম লাগছে। আপনি কি কিছু ভাবছেন? না মানে কিছু না। এ কি, আপনার শার্টের হাতায় মনে হয় রক্ত লেগে আছে। ও হ্যাঁ, গতকাল সবজি কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল, সেই রক্ত বোধহয়। আমার একটা ফোন এসছে, অফিসার নিয়াজ। হ্যালো ডক্টর সারা, আপনি কোথায়? জি, আমি একটু বের হয়েছি। সারা, অনিন্দই সেই খুনি।
ওর আন্ডারওয়ার্ল্ডের ছদ্মনাম রোমিও। ও খুবই ভয়ঙ্কর একজন অপরাধী। আপনার সাথে যোগাযোগ হওয়া মাত্রই আমাকে জানাবেন। সারা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি রোমিও। রফিক, এক্ষুনি ডাক্তার সারার ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করো। আমি শিওর সারা এখন অনিন্দর সাথেই আছে। ফোর্সকে রেডি থাকতে বলো। আমি কোনোভাবেই আর একটা লাশ দেখতে চাই না। ওকে স্যার। Moderate lamentation is the right of the dead. Excessive grief, the enemy to the living. William Shakespeare. মানে জানেন তো ডক্টর? আপনি কি চান? আমাকে এখানে কেন এনেছেন? আমার হাত পা ভেবে কেন বেঁধে রেখেছেন? সব কিছুর কারণ খুঁজতে নেই, সব কিছুর কারণ হয় না। আপনি কি বলতে চাইছেন? নন্দিনী আপনাকে খুব হিংসে করে। ও বলে আমি নাকি আপনাকে অন্য রকম ভাবে দেখি। মানে কি বলতে চাইছেন আপনি? অভিমান করে চলে গেছে নন্দিনী, কারণ ওর ধারণা আমি আপনার প্রেমে পড়েছি। কি সব যাতা বলছেন আপনি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনি ওকে ডাকুন, নয়তো ফোন করুন। আমি ওর সাথে কথা বলে ওর ভুল ভাঙিয়ে দিচ্ছি। না, নন্দিনীর অভিমান আমাকে ভাঙাতে হবে। আপনাকে নিজ হাতে খুন করে প্রমাণ করে দেব আমি নন্দিনীকেই ভালোবাসি। আমি ওর সাথে কথা বলতে চাই। ওকে আসতে বলুন, নয়তো ফোন করুন। আমি কথা বলছি। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে নন্দিনী আছে। এই যে দেখুন, ফোনে কথা বলছি। আরেকটা রিং তো এ ঘরে বাজছে। এ কি? অনিন্দ নিজের আরেকটা পকেট থেকে আরেকটা ফোন বের করছে। নন্দিনী, তুমি ফোন ধরেছো? তুমি এইভাবে আমাকে রেখে যেতে পারলে? এই দেখো, আমি তোমার সব ভুল ভাঙিয়ে দিচ্ছি। এই যে ডক্টর সারা, এই দেখো, এই বন্দুকটা দিয়ে আমি ওর কপালের ঠিক মাঝখানে গুলি করব। ও আর পৃথিবীতে থাকবে না। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে। তোমাকে অন্ধকারের মাঝেই থাকতে বলেছিলাম। তুমি কেন বের হলে এই আলোতে? এখন যদি কেউ তোমাকে দেখে ফেলে, তবে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। সব দোষ ওই লোকটার। এই সারাই তোমার সাথে ওর দেখা করিয়ে দিয়েছিল। ওকে শেষ করে দাও। হ্যাঁ, শেষ করে দেব। আমি বলেছিলাম না নন্দিনী আছে। ও মাই গড, দিস ইজ মিরাকেল। একজন মানুষ কি করে দুটা কণ্ঠে দুটি ভিন্ন সত্তা নিয়ে কথা বলতে পারে? অনিন্দ, আপনি নিজেই নিজের সাথে কথা বলছিলেন। নন্দিনী বলে কেউ নেই। সে কেবলই আপনার কল্পনা। বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। না 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 না, আপনি মিথ্যা বলছেন। আছে, নন্দিনী আছে। নেই, সে নেই। সে কেবল আপনার একটা পড়া বাস্তব কল্পনা। আমি আছি মৃত্যুর সাথে মৃত্যুকে রচনা করতে। একজন মানুষের মাঝে তিনজন মানুষের বসবাস। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এ খুনি সত্তার জন্ম মাত্র 12 বছর বয়সে। হ্যাঁ, আমি খুনি। একটা করে মৃত্যু আমাকে আনন্দ দেয়। মকবুলকে প্রথম খুন করি। ও রাতে আমাকে ছাদের উপর নিয়ে গিয়েছিল। আমাকে পেছন থেকে মুখ চেপে ধরলো। খুব খুব খারাপ কিছু করছিল। আমি ধাক্কা দিয়ে আরো নিচে পড়ে যাই। রডের উপর গেঁথে যাওয়ায় ওর ক্ষতবিক্ষত লাশটা আমাকে সেদিন খুব আনন্দ দিয়েছিল। আমি না মানুষের ভিতরে পশুত্বর আনন্দ খুঁজে পেয়েছিলাম। আমি নিজের মাঝেই খুঁজে পেয়েছি প্রতিশোধ নেবার অস্তিত্ব। অনিন্দ, আপনি শুধুমাত্র অনিন্দ। রমিজ, নন্দিনী এরা কেবলমাত্র কাল্পনিক চরিত্র। আমরা সবাই থাকি অনিন্দের মাঝে, ভালোবাসার নন্দিনী হয়ে, দারুণ প্রতিশোধের রমিজ হয়ে।
আমরা পরাবাস্তবের বাস্তবতা। মিথ্যে মিথ্যে, তোমরা সবাই মিথ্যে। না, এক্ষুনি এই গুলিটা তোমার কপাল ভেদ করবে, আর তুমি হারিয়ে যাবে বিস্মৃতির অতলে। হ্যান্ডস আপ! নড়বেন না অনিন্দ। সারা, আপনি ঠিক আছেন? ডোন্ট শুট প্লিজ। চলো নন্দিনী, আমরা চলে যাই সসীম থেকে অসীমে। যে অবিশ্বাস্য ঘটনা সারা দেখল তার ব্যাখ্যা প্যারাসাইকোলজির কোনো লজিকই ব্যাখ্যা করতে পারে না। একটা মানুষের মাঝে তিনটি সত্তার ভিন্ন ভিন্ন অবস্থান, অনিন্দর পাশে ওই দুটো ছায়া, অনিন্দর মুখ থেকে কখনো নন্দিনী কখনো রমিজের হয়ে কথা বলা, কি ব্যাখ্যা দেয়া যায় তার? কিছু ঘটনা ব্যাখ্যাতীতভাবেই থেকে যায়, অমীমাংসিত রহস্য হয়ে।